আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারো বিরুদ্ধে চার্জ দাখিল হলে সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না তিনি, এমন বিধান যুক্ত করে সংশোধিত আইসিটি আইন অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একই সাথে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত এসব ব্যক্তি স্থানীয় সরকার ও প্রজাতন্ত্রের কোনো দায়িত্ব থাকতে পারবেন না। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সাথে সাথে গা ঢাকা দেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা। তাদের অনেকে পালিয়ে রয়েছেন বিদেশে। হত্যা মামলার আসামি হয়ে কারো কারো দিন কাটছে কারাগারে। জুলাই গণহত্যার দায়ে তাদের অনেকের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আর এর মধ্যেই চলছে আগামী সংসদ নির্বাচনে নানা প্রস্তুতি। কার্যক্রম ও নিবন্ধন স্থগিত আওয়ামী লীগ দলীয়ভাবে যে নির্বাচনে অংশ নিতে পারবে না তা এরই মধ্যে স্পষ্ট। বুধবার সংশোধিত আরপিওতে ফেরারি বা পলাতক আসামিদের নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রস্তাব করে নির্বাচন কমিশন। একদিন পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটির সংশোধিত বিধানে এই আইনে আনুষ্ঠানিক অভিযুক্তদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করে সরকার। নতুন বিধান যুক্ত করে সংশোধিত আইসিটি আইন অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। আর এতে করে স্বতন্ত্র হয়েও নির্বাচনে অংশ নেয়ার পথ বন্ধ হচ্ছে বেশিরভাগ আওয়ামী লীগ নেতার। অধ্যাদেশটির মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর নতুন সেকশন 20C যুক্ত করা হয়েছে। নতুন সংযোজিত ধারা অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে উক্ত আইনের মানে আইসিটি লয়ের সেকশন 9(1) এর অধীনে আনুষ্ঠানিক অভিযোগপত্র ফর্মাল চার্জ দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। একইভাবে তিনি স্থানীয় সরকার পরিষদ বা প্রতিষ্ঠানের সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। এমনকি প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগ পাওয়া বা অন্য কোনো পাবলিক অফিসে অধিষ্ঠিত হওয়ারও অযোগ্য হবেন। এদিকে উপদেষ্টা পরিষদে অনুমোদন দেওয়া হয় টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা, যা এই খাতে ব্যবসা বান্ধব বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। যে ক্ষেত্রে টেলিযোগাযোগ লাইসেন্সিং স্টক যে উল্লম্ব ব্যবস্থা, হায়ারার্কিক্যাল লাইসেন্সিং যে পলিসি ছিল, সেই পলিসিটাকে মধ্যস্বত্বভোগী স্তরগুলোকে রিমুভ করে 3টা মাত্র স্তরে সীমাবদ্ধ করেছে। এর পাশাপাশি আমরা স্যাটেলাইট সংক্রান্ত যে টেলিযোগাযোগ সেবা, যেটা সম্প্রতি আমাদের দেশে লঞ্চ করেছে, সেটার জন্য আরেকটি লাইসেন্স নিয়েছি। মোট 3+1 অর্থাৎ 4টা লাইসেন্সিং স্তর রেখেছি। আর বাদ বাকি সবগুলো লাইসেন্সিংকে আমরা ডিরেগুলেট করে আমরা এনলিস্টমেন্টের মধ্যে নিয়ে আসছি। অর্থাৎ এই যে নীতিমালাটা, এটা ব্যবসা বান্ধব। এর আগে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে তার তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের সভা। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। বহুল আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় সর্বোচ্চ আদালতের রায়েও খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামি। রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে হাইকোর্টের দেয়া খালাসের রায় বহাল রেখেছে প্রধান বিচারপতির নেতৃত্বে 6 বিচারপতির আপিল বেঞ্চ। রায়ের পর্যবেক্ষণে হাইকোর্টের দেয়া পুনর্তদন্তের আদেশ বাতিল করে দিয়েছে সর্বোচ্চ আদালত। আইনজীবীরা জানান, মামলা প্রমাণ না হওয়ায় আপিল না করেও এই রায়ের সুবিধা পাবেন তারেক রহমান এবং তার বিরুদ্ধে আর কোনো মামলা নেই। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিশতি। 21 বছর আগে 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে ছোড়া হয় যুদ্ধাস্ত্র আরজেস গ্রেনেড। নিহত হন আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান সহ 24 জন। আহত হন শতাধিক নেতাকর্মী। 2018 সালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন ও 11 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয় বিচারিক আদালত। পরে ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শুরু হয় হাইকোর্টে, কিন্তু 3 বার আদালত বদল হলেও শেষ হয়নি শুনানি। সবশেষ গত 1 ডিসেম্বর যথাযথ সাক্ষ্য প্রমাণ না থাকার কথা জানিয়ে সব আসামিকে খালাস দেয় হাইকোর্ট। পরে এ রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার আপিল খারিজ করে রায় দেন সর্বোচ্চ আদালত। রাষ্ট্র কর্তৃক আনিত সমস্ত আপিল এবং যে সমস্ত পিটিশন ছিল সবগুলো ডিসমিস হয়েছে। অর্থাৎ হাইকোর্ট বিভাগের যেই রায়, খালাসের যে রায়, সেটা বহাল আছে। আর নন অ্যাপিলিং অ্যাকিউজড অর্থাৎ জনাব তারেক রহমান সাহেব এবং যারা আপিল করতে পারেননি তাদের বেলায়ও
সেই খালাসের আদেশ যেটা হাইকোর্ট বলেছিলেন যে এই খালাসের আদেশ তাদের বেলা প্রযোজ্য হবে, এটাও আজকে আমাদের অ্যাপেলেট ডিভিশন থেকে এটা বহাল আছে। রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, আসামিদের কাছ থেকে নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি আদায় করা হয়েছিল, যা গ্রহণযোগ্য নয়। একই সাথে হাইকোর্টের দেয়া পুনঃতদন্তের আদেশ বাতিল করেন সর্বোচ্চ আদালত। আর রাষ্ট্রপক্ষ জানায়, পূর্ণাঙ্গ রায় পর্যালোচনা করে পরবর্তী আইনি সিদ্ধান্ত নেওয়া হবে। 12টা স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদালত বলেছেন এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিগুলো মোটেও নির্ভরযোগ্য নয়, এগুলোকে সাক্ষ্য হিসেবে বিবেচনা করেননি। তার মধ্যে কয়েকটি কারণ বলেছেন। একটি কারণ বলেছেন এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিগুলো আদায় করা হয়েছে নির্যাতন এবং নিপীড়ন করে। নতুন করে তদন্ত করার যে আদেশটা দিয়েছিলেন, এটা আজকে আপিল বিভাগ বললেন এটা এক্সপান্স করে দিয়েছেন। এক্সপান্স করেছেন এই জন্য যে এটা আদালতের কাজ না। এটা যদি আদালত বলে দেয় তাহলে সেপারেশন অফ পাওয়ার, রাষ্ট্রের অঙ্গগুলোর মধ্যে যে পৃথকীকরণ নীতি, এই নীতির ভায়োলেশন হবে। পূর্ণাঙ্গ রায় হওয়ার পরে যখন ফাইনাল হবে তখন আমরা রায় দেখে সিদ্ধান্ত নিব আমরা রিভিউতে যাব কিনা। বর্বরোচিত ওই হামলার প্রকৃত আসামিদের কেন বিচার হলো না, সেই ব্যাখ্যা দেন বিএনপির আইনজীবীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা নেই বলেও জানান তারা। যদি শেখ হাসিনা প্রকৃত অপরাধীদের বিচার চাইতেন, আইবি রহমানের বিচার চাইতেন, তাহলে হয়তো রাজনৈতিক জিঘাংসার বশবর্তী হয়ে জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় অন্তর্ভুক্ত করতেন না। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেকের বিরুদ্ধে আর কোনো মামলা সোভার আইনও কোনো মামলা নাই। অন্য কোনো মামলা না থাকলে অবিলম্বে এ মামলায় কারাগারে থাকা আসামিদের মুক্তির নির্দেশও দেয় আপিল বিভাগ। রায়ে সর্বোচ্চ আদালত বলেছেন, এই মামলায় অপরাধ এবং আসামিদের যোগসূত্র প্রমাণ করতে ব্যর্থ হয়েছে রাষ্ট্রপক্ষ। কিন্তু 21শে আগস্ট যাদের ছোড়া গ্রেনেডে আওয়ামী লীগ নেতা আইবি রহমান সহ 24 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন শত শত নেতাকর্মী, সেই সব অপরাধীর বিচার কিভাবে নিশ্চিত হবে তা এখনো রয়ে গেল অস্পষ্ট। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণ আগামী মাসের প্রথম সপ্তাহেই শেষ হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। এ মামলায় রাজসাক্ষী হওয়া আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের জেরা করেছেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। এ সময় চৌধুরী মামুন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নানা অপকর্ম তুলে ধরেন আদালতে। স্টেট ডিফেন্স বলছে স্বীকারোক্তি দিয়েই পার পাওয়ার সুযোগ নেই মামুনের। আরও জানাচ্ছেন তরিক ইসলাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জুলাই আগস্ট জুড়ে নির্বিচারে গণহত্যা চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার জেরা করা হয় পুলিশ বাহিনীর সাবেক প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। জেরায় মামুন জানান, মূলত 2014 সালের নির্বাচনের পরই ভেঙে পড়ে পুলিশের চেইন অব কমান্ড। তিনি বাহিনীর প্রধান থাকাকালে সরকার অনুগতরা স্বরাষ্ট্রমন্ত্রী বাসায় বৈঠক করত গভীর রাত পর্যন্ত। তাদের অদৃশ্য ক্ষমতার বলয় ছিল বাহিনীতে। আওয়ামী সরকার আইজির মেয়াদ বাড়াতে চাইলেও তখন অপারগতা জানিয়েছিলেন বলেও জানান তিনি। 2018 সালের নিশিরাতের নির্বাচনে কার কি ভূমিকা ছিল, কার মাধ্যমে এই ভোট নিশিরাতে ভোট প্রদান করা হয়েছিল, তাদের বিরুদ্ধে উনি কি ব্যবস্থা নিয়েছেন এ সম্পর্কে প্রশ্ন করেছেন। মামুন জানান, বিভিন্ন বাহিনীর গোপন বন্দিশালায় বিরোধী পক্ষকে নির্যাতন করা হতো সে খবরও তিনি জানতেন। তবে কাদের ধরে আনা হবে বা ক্রসফায়ারে দেওয়া হবে তার নির্দেশনা আসত সাবেক প্রধানমন্ত্রীর সামরিক সচিব তারেক সিদ্দিকীর কাছ থেকে। এছাড়া আন্দোলন দমনে মরণাস্ত্র ব্যবহারের নির্দেশনা এসেছিল শেখ হাসিনার কাছ থেকে। প্রসিকিউশন বলছে আগামী মাসের শুরুতেই শেষ হতে পারে সাক্ষ্য গ্রহণ। টিএফআই সেলে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী দপ্তরের নির্দেশনা এবং প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী এর বিষয়ে জেরা আংশিক সম্পন্ন হয়েছে। স্টেট ডিফেন্সের দাবি, রাজসাক্ষী হয়েও পার পাবেন না সাবেক আইজিপি চৌধুরী মামুন। আইজিপি সাহেব নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করতেছেন। আমার জেরার মাধ্যমে এইটা আমি আনার চেষ্টা করতেছি যে আইজিপি সাহেব নির্দোষ না, এবং আইজিপি সাহেব যাদেরকে অপরাধী মনে করতেছেন আমি মনে করছি তারা অপরাধী না। এইভাবেই আমি জেরাটা করার চেষ্টা করছি। কতখানি পারছি বা পারবো সেটা মাননীয় আদালত, মাননীয় ট্রাইব্যুনাল সেটা বিবেচনা করবেন। শেখ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত 35 জন সাক্ষ্য দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।
দুর্নীতি মামলায় বিচারের মুখোমুখি করতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে দেশে ফিরিয়ে আনতে চায় দুদক। এজন্য ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির জন্য আইজিপিকে চিঠি দিয়েছে কমিশন। এদিকে দুদকের আবেদনের প্রেক্ষিতে জাতীয় পার্টির চেয়ারম্যান JM কাদের ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির জপল। দেশ ছেড়ে পালিয়ে যাবার পর দুর্নীতির মামলার জালে পড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যরা। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে প্লট নেয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে 6টি মামলা করে দুদক। গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। এখন বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনা ও জয়কে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে কমিশন। ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করতে পুলিশ প্রধানকে চিঠি দিয়েছে দুদক। এজাহার নামীয় আসামি শেখ হাসিনা বিদেশে আছেন, বিদেশে পালিয়ে আছেন। তাই ন্যায় বিচারের স্বার্থে আসামিগণের অবস্থান চিহ্নিত করে তাকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার জন্য বিজ্ঞ আদালত ইতিমধ্যে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করেছেন। তার প্রেক্ষিতে মূলত তাদের বিজ্ঞ আদালতের ওয়ারেন্টের আদেশ যে এজাহার দায়ের করা হয়েছে, এজাহার চার্জশিটের কপি এবং ইন্টারপোলের একটা ফর্ম পূরণ করে যে আবেদন করতে হয় সেই আবেদন সহ কালকে পুলিশ মহাপরিদর্শক বরাবর পত্র প্রেরণ করা হয়েছে। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান JM কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চলমান থাকায় তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। জাতীয় পার্টির চেয়ারম্যান JM কাদের এবং তার স্ত্রী শেরিফা কাদেরের বিদেশ যাত্রায় দুদকের আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন। তাদের অনেকগুলো অভিযোগে অনুসন্ধান চলমান। অনুসন্ধানকালীন অনুসন্ধানকারী কর্মকর্তা তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার আবেদন করেছিলেন আদালতে। বিজ্ঞ আদালত তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন। এদিন দুর্নীতির অভিযোগে চট্টগ্রাম 4 আসনের সাবেক MP দিদারুল আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। দিদারুল আলমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। এবং তার পরিবার বিভিন্ন দাবি তুলে যারা নির্বাচন বিরোধী কথা বলছে তারা শেখ হাসিনার মতো অগণতান্ত্রিক আচরণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জয়তে প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, জোর করে কোনো দাবি আদায়ের চেষ্টা করলে মানুষ তা মেনে নেবে না। স্বৈরাচারী মানসিকতা থেকে বের হয়ে আসার আহ্বানও জানান তিনি। আরেক অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, কোনো ষড়যন্ত্র নির্বাচন ঠেকানো যাবে না, মানুষ নির্বাচন চায়। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জন অধিকার পার্টির আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এতে বক্তারা অভিযোগ করেন, একটি দল জুলাই গণ অভ্যুত্থানের চেতনা বিক্রি করে গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করছে। এ সময় আমির খসরু বলেন, যারা অযৌক্তিক দাবি তুলে নির্বাচনের বিরুদ্ধে কথা বলে তারা শেখ হাসিনার সুরে কথা বলছে। বলেন, বর্তমান সংকট সমাধানে যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে, এর বিকল্প কোনো পথ নেই। যদি কেউ বলে যে আমাদের এই দাবি না মানলে আমরা নির্বাচন করব না অথবা আমরা আন্দোলন করব, এটা হচ্ছে অগণতান্ত্রিক। এটা শেখ হাসিনার চিন্তার প্রতিফলন। এটা থেকে বোঝা যায় শেখ হাসিনা কিছু কিছু খুদে স্বৈরাচার রেখে গেছে বাংলাদেশে, যারা জনগণের উপর আস্থা রাখবে না, কিন্তু তাদের দাবি মানতে হবে, জোর করে কিছু করার চেষ্টা করবেন। এই মন মানসিকতা থেকে বেরিয়ে আসেন, সহনশীল, অপরের মতের প্রতি শ্রদ্ধা রেখে দ্বিমত পোষণ করে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদেরকে। অন্যদিকে নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে জয়নুল আবেদিন ফারুক বলেন, এবার 14, 18 বা 24-এর মতো নির্বাচন হবে না। নির্বাচন নিয়ে সব ষড়যন্ত্র জনগণই প্রতিহত করবে। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার একটা পথ সুগম হচ্ছে, সেই পথকে বাধা দেওয়ার আবার আপনারা ষড়যন্ত্র শুরু করেছেন। এই ষড়যন্ত্র আপনাদের কোনো লাভ হবে না, লাভ হবে দিল্লির, লাভ হবে শেখ হাসিনা। তাই আপনাদেরকে স্মরণ করিয়ে বলতে চাই, দয়া করে এই পথ থেকে সরে আসুন, কারণ অতীতে অনেক খেলা খেলেছেন,
এখন কিন্তু জনগণের খেলা শুরু হয়েছে। ফারুক বলেন, সংবিধান নিয়ে আর কোনো ছিনিমিনি খেলা চলবে না। বর্তমান সংবিধান মেনে অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে আগামী জাতীয় নির্বাচন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।